ভালোবাসা, বিয়ে এগুলো সব কিছুই জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ এবং প্রত্যেকেই চায় নিজেদের মতন করে ব্যক্তিগতভাবে সেইগুলো সাজাতে। যদিও জন্ম, বিয়ে এই সব কিছুই বিধাতার হাতে, তবুও আমাদের দেশে কিছু বিশেষ আইন প্রণয়ন করা হয়েছে এই সবগুলোর ওপর এবং নতুন বছরে নতুন আইন প্রণয়ন করা হয়েছে এবং পুরনো কিছু আইনও পরিবর্তন ঘটেছে। তো চলুন এই সব বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করি। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। প্রথমে বলবো সমলিঙ্গ বিবাহ নিয়ে। এই সম্প্রদায়ভুক্ত মানুষ ভারত সহ গোটা বিশ্বে ক্রমেই বাড়ছে এবং এই সম্প্রদায়ের ভালোবাসা, সম্পর্ক, আচরণবিধির ওপর সমাজের নানা স্তরের নানান বিতর্ক লেগেই থাকে। তবে আইনের চোখে কি তাদের ভালোবাসাকে মান্যতা দেওয়া হয়? 2023-এর 17 অক্টোবর সুপ্রিম কোর্টে তখনকার বিচারপতি DY চন্দ্রচূড় সহ 5টি বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো আইন প্রণয়ন করতে পারে না। এই সমলিঙ্গ বিবাহ সম্মতি দেওয়ার বিষয়টি আইনসভার ওপরেই দায়িত্ব দেওয়া হলো। এরপর LGBT সম্প্রদায়ের মানুষেরা সেই রায়ের পুনর্বিবেচনা করার জন্য আর্জি জানায় এবং পিটিশন জমা দেয়। প্রায় 50-এরও বেশি পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে এবং অন্যদিকে 2025 সালের 10 জানুয়ারি সুপ্রিম কোর্ট সেই সব পুনর্বিবেচনা করার জন্য যে আর্জি জমা পড়েছিল সেগুলো সব খারিজ করে দেয় এবং আগের রায়ে কোনো রকম ভুল নেই এবং ওই রায়টাকেই বহাল রাখার নির্দেশ দেয়। রিলেশনশিপ অর্থাৎ আইনসম্মত বা সামাজিক বিবাহ না করে বিবাহ দম্পতির মতনই বসবাস করা। তবে এই বিষয়ের উপর উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হয়েছে এবং এক্ষেত্রে লিভ-ইনে যেতে গেলে পার্টনারদের রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক এবং যদি রেজিস্ট্রেশন না করা হয়, বিধি লঙ্ঘন করা হয়, এছাড়াও যদি কোনো ভুল তথ্য দেওয়া হয় তাহলে 3 মাসের জন্য জেল যেতে হতে পারে অথবা 25,000 টাকার জরিমানা হতে পারে অথবা উভয় শাস্তি ধার্য হতে পারে। এছাড়াও যদি সেই পার্টনারের বয়স যদি 21 বছরের নিচে হয় তাহলে বাড়ির সম্মতি নেওয়া বাধ্যতামূলক। এছাড়াও বিয়ের জন্য পাত্র পাত্রীর বয়স অবশ্যই 21 বছরের বেশি হতেই হবে। যদিও এই বিধিগুলি উত্তরাখণ্ডে জারি করা হয়েছে, তবে মনে করা হচ্ছে এই বিধিগুলি গোটা ভারতে জারি হতে পারে। বিয়ের পাশাপাশি বিবাহ বিচ্ছেদ কিন্তু এখন দ্রুত গতিতে বাড়ছে এবং বিবাহ বিচ্ছেদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ভরণ পোষণের এবং সুপ্রিম কোর্ট এই বিষয়ে জানিয়েছে যদি স্বামী এবং স্ত্রী একসঙ্গে নাও থাকে তাও স্ত্রীর অধিকার রয়েছে স্বামীর কাছ থেকে ভরণ পোষণ পাওয়ার। এবং এক দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলায় রায় দিতে গিয়েই সুপ্রিম কোর্ট এমন নির্দেশ দিয়েছে এবং ওই দম্পতি 2014 সালে বিবাহ হয়। 2015 সালে তাদের সম্পর্ক ভাঙতে শুরু করে এবং ওই মহিলা তার স্বামীর বিরুদ্ধে নানান অভিযোগ জানিয়েছে। মানসিক নির্যাতন, 5 লাখ টাকার পণ চাওয়া, স্বামীর পরকীয়া সম্পর্ক ছাড়াও সেই স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে নানান অভিযোগ আনে এবং সুপ্রিম কোর্ট সেই প্রেক্ষিতে জানায় যে ভরণ পোষণ পাওয়ার জন্য স্বামী এবং স্ত্রীকে একসঙ্গে থাকার দরকার নেই। এছাড়াও সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সেই স্বামীর প্রতি মাসে 10,000 টাকা করে ভরণ পোষণ দিতে হবে তার স্ত্রীকে। এবার এক অভাবনীয় ঘটনা নিয়ে আলোচনা করব যা জানলে এবং শুনলে আপনিও শিউরে উঠবেন। স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল এক স্ত্রী এবং এমনই একটি ঘটনা ঘটেছে হাওড়ার সাকরাইল ধুলাগড় হাটতলা এলাকায়। ওই স্ত্রী তার স্বামীকে প্রায় তাদের মেয়ে পড়াশুনো এবং বিয়ের জন্য টাকা জোগাড় করার কথা বলে এবং অনেক সময় কিডনি বিক্রি করার পরামর্শ দেয় এবং সেই মতো প্রায় বাধ্য হয়েই স্বামী তার কিডনি বিক্রি করে দেয় এবং সেই কিডনি বিক্রির 10 লক্ষ টাকা পেয়েই স্বামী এবং মেয়েকে ফেলে পালিয়ে যায় সে প্রতারক স্ত্রী। এরপর সেই স্বামী পুলিশের কাছে অভিযোগ জানায়। এরপর পুলিশ তদন্ত করে সেই মহিলাটিকে খুঁজে পেয়েছে। এর মধ্যে সেই প্রতারক স্ত্রী পুলিশের কাছে লিখিতভাবে জানায় যে তার প্রেমিকের সঙ্গে তারা স্বামী স্ত্রীর মতনই থাকছে এবং যে টাকা নিয়ে এত অভিযোগ করা হচ্ছে সেই টাকা তাদের অর্জিত টাকা। এছাড়া সে অভিযোগ করে যে শ্বশুর বাড়ির মানসিক এবং শারীরিক নির্যাতনের জন্যই সে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। যদিও আদালতে সেই
মামলাটি ওঠে, তবুও সেই পুলিশের রিপোর্টের ভিত্তিতেই আদালত সেই মামলাটি খারিজ করে দেয়। এবার শুধু মা হারা মেয়েটা এবং প্রতারিত স্বামীটির কথা একবার চিন্তা করুন। সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায় নিয়ে সম্প্রতি নানান বিতর্ক, নানান আলোচনার সৃষ্টি হয়েছে। কেরালার একটি কেস নিয়েই এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বিবাহিত থাকাকালীন যদি অন্য প্রেমিকের সঙ্গে বা বিবাহ বহির্ভূত সম্পর্কে যদি কোনো সন্তানের সৃষ্টি হয়, তাহলে সেই সন্তানের দায়ভার নিতে হবে আইনত স্বামীকেই, এবং সেই স্বামী যদি সন্তানের দায়িত্ব নিতে না চায় বা অস্বীকার করে, তাহলে সেই স্বামীকে প্রমাণ করতে হবে তার স্ত্রীর সঙ্গে কোনো রকম যোগাযোগ বা কোনো কন্ট্যাক্ট নেই বা কোনো সম্পর্ক নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে ডিএনএ টেস্টটি একমাত্র প্রমাণ হতে পারে না। আইনত বৈধতার জন্যই সেই সন্তানের দায়িত্ব নিতে হবে সেই আইনত স্বামীকেই। এবং এতগুলো রায়ের মধ্যে কোনটা নিয়ে আপনার কি ওপিনিয়ন রয়েছে, মতামত রয়েছে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে, অন্য কোনো নিউজের সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। জয় হিন্দ।